আমরা এই ভিডিওতে দেখে নেব চাম্পানির পাওয়াগড় আর্কিওলজিক্যাল পার্ক। আগের ভিডিওতে আপনারা দেখেছেন আমাদের ট্রিপ টু পাওয়াগড় হিলটপ, যেখানে আমরা দর্শন করেছি মহাকালী টেম্পল, সতীর 51 পীঠের একটি। এটা পাওয়াগড় ফোর্টের দেওয়াল বা সিটি ওয়াল, আর এটা হচ্ছে সাউথ গেট। চাম্পানির পাওয়াগড় ইতিহাসের ধুলোয় মোড়া এক বিশ্ব ঐতিহ্য। এই পোর্শনটাকে 3 সেলসও বলে। গুজরাটের বরোদা থেকে প্রায় 45 কিলোমিটার দূরে অবস্থিত এই চাম্পাগড় পাওয়াগড় প্রত্নতাত্ত্বিক উদ্যান। এটা শুধু একটা ধ্বংসাবশেষ নয়, এটা মধ্যযুগীয় ভারতের এক হারিয়ে যাওয়া স্থাপত্যের জীবন্ত উদাহরণ। 1400 থেকে 1600 শতকের মধ্যে এই স্থানটি একসময় গুজরাট সালতানাতের রাজধানী ও অন্যতম প্রাণকেন্দ্র ছিল। প্রথমেই দেখব শহর কা মসজিদ। এটা শহর কা মসজিদ। পুরো কমপ্লেক্স অফ এই পাওয়াগড় চাম্পানির আর্কিওলজিক্যাল পার্ক দেখতে 35 টাকা লাগে। টিকিট এই গেটেই পাওয়া যায়। তবে মনে রাখবেন, খালি এই শহর কা মসজিদ আর জামি মসজিদ এই দুটোতেই টিকিট চেকিং হয়, আরগুলো ফ্রি। প্রধান প্রবেশদ্বারের গম্বুজ ও মিনারগুলো আমরা দেখতে পাচ্ছি। বাইরে থেকে দেখলে এর নকশাটা অনেকটা সুসংহত ইসলামিক রক্ষণশীলতার প্রতীক, কিন্তু প্রবেশদ্বারের ওপরে একটি বিশাল গম্বুজ রয়েছে, যার দুপাশে দাঁড়িয়ে আছে দুটো মজবুত মিনার। এটা সম্ভবত শহরের সাধারণ কংগ্রিগেশনাল মসজিদের চেয়েও আগে তৈরি হয়েছিল। এটা মসজিদের সামনে বাগানটা। এই শহর কা মসজিদ দেখে এখানে এই ফোর্ট কমপ্লেক্সের মধ্যে আরও 3-4টে স্পট আছে, সেগুলো দেখে আরও কিন্তু দূরে দূরে জায়গায় আমাদের যেতে হবে। এখানে সাইট সিইং স্পটস এক জায়গায় কিন্তু নয়। অপূর্ব কাজ এই মিনারের। আর আমাদের গাড়ি থাকাতে আমরা নিজেরাই ঘুরে নিয়েছি। তবে যাদের গাড়ি নেই তারা 3-4 জন মিলে একটা অটো ভাড়া করে নিতে পারেন। মোট 9টা স্পট আছে। অটোকে জিজ্ঞেস করেছিলাম, ওরা 1000 টাকা চার্জ বলেছিল, তবে আমার মনে হয় 700-800 টাকায় একটা অ্যারেঞ্জ করা যেতে পারে। এখানে হিন্দু মন্দির স্থাপত্যের সাথে ইসলামিক নকশার জোর করে মিশ্রণের সামান্যতম চেষ্টা কিন্তু এখানে দেখানো হয়নি। তবে এর কিছু কিছু ডিটেলস অন্য কথা বলে, যেমন মিনারের নিচের অংশগুলো, যা হিন্দু মন্দির স্থাপত্যের অনুপ্রেরণায় সাহসী এবং উচ্চ অলঙ্কৃত করা হয়েছে। আর মসজিদের ভেতরে প্রবেশ করলে আমরা দেখতে পাবো প্রায় 100টার মতো পিলার এবং 5টা ডোম। এটা ট্রেভিয়েটেড পাথরের স্থাপত্য। সুলতান মেহমুদ বেগদার হাতে বিজিত চাম্পানেরের এটি ছিল একটা ক্ষমতার কেন্দ্র। কলামগুলো এক মুকুটের মতো করে ওপরের লিন্টেনগুলোকে ধরে রেখেছে। দিস ইজ দ্য ফাইনেস্ট এক্সাম্পল অফ ইন্দো ইসলামিক আর্কিটেকচার। আর এটার ওপরে আবার ছোট ছোট ডোম আছে। শহর কা মসজিদ দেখে গাড়ি করে ফোর্টের ভেতর প্রবেশ করলাম। 400 মিটার দূরে দেখছি কাস্টমস হাউস বা মান্ডবী হাউস। এই মান্ডবী বা কাস্টমস হাউস 1500 শতাব্দীর ঐতিহাসিক স্থাপনটি মূলত রাজকীয় প্রবেশদ্বার হিসেবে নির্মিত হয়েছিল। সুলতান মাহমুদ বেগদার এই কাঠামোটি তৈরি করেছিল রাজকীয় প্রাসাদকে অনন্য সাধারণ এলাকা থেকে আলাদা করতে এবং একটি নিয়ন্ত্রণ বিন্দু হিসেবে কাজ করতে। এটি এক ধরনের ছিল চেকপোস্ট বা রাজকীয় সীমানায় প্রবেশ নিয়ন্ত্রণ করত। পরবর্তীকালে মারাঠারা এটা ক্যাপচার করে একটা অন্যরকম কাজে এটাকে ব্যবহার করত। আবার এগিয়ে চললাম, পেলাম একটা বড় গেট। এই আর্কিওলজিক্যাল সাইটের মধ্যে কিন্তু লোকাল ভিলেজার্সরা বাড়ি বানিয়ে থাকছে, আর এরকম ভাবেই রাস্তায় রাস্তায় ঘুরতে হবে। সেই রাজস্থানে যেরকম ফোর্ট দেখেছিলাম সেরকম কনসেপ্টটা এখানে ভুল। প্রত্যেকটা জিনিসই রুইন্সে পরিণত হয়েছে। তো এই ফোর্টের মধ্যে যারা আছে আমি জানি না তারা ডিসেন্ডেন্ট কিনা। এই গেটের পর কিছুটা দূরেই বেরিয়ে আমরা যে মেন স্ট্রাকচারটা দেখব, যেটা এই আর্কিওলজিক্যাল পার্কের বিশেষ স্ট্রাকচার, জামি মসজিদ বা জামা মসজিদও বলা হয়। দিস ইজ দ্য মোস্ট ফেমাস আর্কিটেকচার। এই জামি মসজিদ ইজ ওয়ান অফ দ্য মোস্ট ইম্পোজিং মনুমেন্টস অফ চাম্পানের। এটা
চাম্পানিরের জামা মসজিদ। এই বিশাল কাঠামোটি কেবল একটি প্রার্থনাস্থল নয়, এটি একটি জাতীয় গুরুত্বপূর্ণ স্মৃতিস্তম্ভ এবং চাম্পানের পাওয়াগড় প্রত্নতাত্ত্বিক উদ্যানের অংশ হিসেবে ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে পরিচিত। উঠোনের একপাশে রয়েছে অষ্টকোণ আকৃতির একটি অজুর জলাধার। আমরা জানি এটা ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের মধ্যে ইনক্লুডেড। ইট ইজ ওয়ান অফ দ্য ফাইনেস্ট মস্ক অফ গুজরাট। এই গেটটা দিয়ে আমরা ঢুকলাম। এটা হচ্ছে জামা মসজিদের ভেতরটা, ইনার কোর্টইয়ার্ড। এই উঠোনেই হাজার হাজার মানুষ একযোগে নামাজ পড়তেন, তাই একে পাবলিক মসজিদ বা ফ্রাইডে মসজিদও বলা হতো। এই মসজিদের সবচেয়ে বড় স্থাপত্যিক বৈচিত্র্য হলো এটি জৈন এবং মুসলিম স্থাপত্যের এক অসাধারণ মিশ্রণ। ভেতরের কাঠামোতে গুজরাটের স্থানীয় ট্রেবিওটাইট পাথরের স্থাপত্যের ব্যাপক ব্যবহার করা হয়েছে, যা মূলত মন্দির নির্মাণে ব্যবহৃত হতো, কিন্তু এর উপরে বসানো হয়েছে ইসলামিক নকশার খিলান ও গম্বুজ। প্রচুর জালির কাজ আছে। আমরা দেখছি লোটাসের কাজ ওখানে। ওখানে একটা ছোট ওয়াটার বডি আছে। দুর্দান্ত কাজ এই মিনারেটের উপর। প্রধান নামাজ কক্ষের পশ্চিম প্রান্তে আছে কিবালা, আর দেওয়ালে আছে মোট 7টি মেহরাব। আর এটাই হলো নামাজ কক্ষ। প্রায় 200টি স্তম্ভ এই বিশাল হলঘরটি ধরে রেখেছে, যা দেখলে মনে হয় যেন আমরা পাথরের এক অরণ্যের মধ্যে প্রবেশ করেছি। এখানে মোট 11টি গম্বুজ রয়েছে, যার মধ্যে কেন্দ্রীয় গম্বুজটি 2তলা কাঠামোর উপর নির্মিত। এটা সেই মেন অল্টারটা ওদের। মেহরাবগুলোর ওপরে কোরআন থেকে নেওয়া পবিত্র শ্লোক খোদাই করা 3টি লম্বা ফলক ছিল একসময়। মসজিদের দেওয়াল ও সমাধির উপরিভাগে সূর্য, হীরা, পাত্র ও লতার নকশা এবং পদ্মের প্রতীক ও খোদাই করা হয়েছে। এই প্রতীকগুলো কিন্তু পূর্ববর্তী মন্দিরগুলোতে ব্যবহার হতো। জামা মসজিদ দেখা হয়ে গেল। এবার ফোর্ট কমপ্লেক্স থেকে অনেকটা দূরই যেতে হবে, প্রায় 3-4 কিলোমিটার। সিটি ওয়ালের পাশ দিয়ে যাচ্ছি, আবার একটা গেট পার হলাম। প্রায় 3 কিলোমিটার আসার পর একটা আবার আর্কিওলজিক্যাল সাইট দেখছি। এটাকে বলে সাকার খান দরগা। It is the largest tomb in the old city of Champaner. সাকার খান দরগা, এই দরগাটি সম্ভবত 16শো শতাব্দীর প্রথম দিকে নির্মিত হয়েছিল। এটি সাকার খান নামক কোনো সম্মানিত পীর বা দরবেশের সমাধি বলেই মনে করা হয়। সাকার খান দরগা দেখা হয়ে গেল। এই হেলিকাল কা বাও যেতে গেলে এই মেন রাস্তায় গাড়ি রাখলাম আমরা, রেখে এখান থেকে একটু হেঁটে যেতে হবে। এই যে হেঁটে যাচ্ছে ওরা, গাড়িটা মেন রাস্তায় পার্ক করলাম। একটু জঙ্গলের মধ্যে দিয়েই রাস্তাটা। এখন আমরা দেখব হেলিকাল স্টেপওয়েল, হেলিকাল বাও, যেমন আমরা রানিকা বাও দেখেছিলাম। এটাই অ্যাপ্রোচ টু হেলিকাল বাও। দেখছি হেলিকাল ভাও। এদিকটা স্ট্রেট সিঁড়ি। পাওয়াগড়ের এই ঘোরানো সিঁড়ি কুয়ো, যাকে হেলিকাল স্টেপওয়েলও বলা হয়, এর নকশাটা খুবই অদ্ভুত। এই হেলিকাল ভাবের যে হেলিকাল স্টেপসগুলো আমরা কিন্তু দেখতে পাচ্ছি না এখানে, কারণ কি জলের লেভেলটা অনেক উঁচু। জলের লেভেলটা যদি একটু নিচু থাকতো তাহলে আমরা ওই ঘোরানো সিঁড়িগুলো, সাপের মতো সিঁড়িগুলো আমরা কিন্তু দেখতে পেতাম। এবার আমরা চলে যাব আরেকটু দূরে, দেখব এক মিনার কা মসজিদ। আমরা এখন দেখব এক মিনার কি মসজিদ। এই চাম্পানির পাওয়াগড় আর্কিওলজিক্যাল সাইটে এই মসজিদটা একদম জঙ্গলের মধ্যে আছে। এই দেখো চারিদিকে জঙ্গল।
আমাদের গাড়িটা ওখানে পার্ক করালাম, পুরো জঙ্গলের মধ্যে দিয়ে। এই দেখছি এক মিনার কি মসজিদ। এটা এক মিনার কা মসজিদ। যদিও জামা মসজিদের মতো এর কাঠামো বিশাল নয়, কিন্তু এর একক মিনারটি এর চারপাশের নিরিবিলি পটভূমিতে এক ভিন্ন আবেদন সৃষ্টি করেছে। এই মসজিদটি 1500 শতাব্দীর শেষ ভাগ বা 1600 শতাব্দীর গোড়ার দিকে নির্মিত হয়েছিল বলে মনে করা হয়। সম্ভবত এটি সুলতান মাহমুদ বেগদার সময়কালের নির্মাণ। এই মসজিদের প্রধান আকর্ষণ হলো তার একমাত্র মিনার। এটি লম্বা, সুন্দর এবং কারুকার্যময়। ঐতিহাসিকদের মতে এই ধরনের ছোটখাটো মসজিদগুলো সাধারণত শহরের বাইরের দিকে বা উপকণ্ঠে তৈরি করা হতো, যাতে সৈন্যদের ছোট দল এখানে নামাজ পড়তে পারে। সেই কারণেই এই মসজিদগুলো বড় না, একটা মিনার দিয়েই তৈরি। মসজিদের ভেতর দিয়ে সিঁড়ি আছে, যেটা করে একদম টপে চলে যাওয়া যায়। এক মিনার মসজিদ কা সামনে এই জঙ্গল, আর ওই দেখছি পাওয়াগড় হিল। ওটার মাথায় আমরা আজকে উঠেছিলাম। সতীপীঠ দর্শন করলাম, বারা কালী মা, পাওয়াগড় হিল। এক মিনার কা মসজিদও দেখা হয়ে গেল। এবার আমরা ফিরে যাব আহমেদাবাদের দিকে, কিন্তু তার আগে দেখে নেব জাম্বুগোড়া ন্যাশনাল পার্ক। নাগিনা মসজিদ আছে, কিন্তু নাগিনা মসজিদ অনেক ডিপ জঙ্গলের মধ্যে, প্রায় 800 মিটার হেঁটে যেতে হবে। তো আমাদের সময়ের অভাবে ওটা আমরা যাইনি। এখন বড়া তালাবের পাশ দিয়ে যাচ্ছি। সকালে এখান দিয়ে গিয়েছিলাম। এবার আমরা দেখব খাজুরি মসজিদ ও কবুতরখানা। এই পথেই আমরা দুটো আরো স্ট্রাকচার দেখব এই আর্কিওলজিক্যাল কমপ্লেক্সের। একটা দেখব খাজুরি মসজিদ আর একটা কবুতরখানা, যেই দুটো আমরা এখন অবধি দেখিনি। এই খাজুরি মসজিদে ঢুকছি। আমরা এখানে দেখছি কবুতরখানা প্যাভিলিয়ন। এটা দেওয়ালটা। চাম্পানের পাওয়াগড়ের ইতিহাসে সবচেয়ে গুরুত্বপূর্ণ মোড় আসে 1484 খ্রিস্টাব্দে। সেই সময় গুজরাটের শক্তিশালী সুলতান মাহমুদ বেগদা প্রায় 20 মাস অবরোধের পর এই অঞ্চল জয় করে ফেলেন। জয় করার পর তিনি এই শহরকে পুনর্নির্মাণ করে এর নাম দেন মোহাম্মদাবাদ। এই শহরটিকেই তিনি গুজরাটের সালতানাতের রাজধানী হিসেবে ঘোষণা করেন। বেগাদার অধীনেই চাম্পানের তার স্বর্ণযুগে প্রবেশ করে। তার স্থাপত্য শৈলীতে গুজরাটি, হিন্দু, জৈন এবং ইসলামিক কারুকার্যের এক অভূতপূর্ব মিশ্রণ ঘটে, যা ইন্দো ইসলামিক স্থাপত্যের এক নতুন ধারা তৈরি করে। 1535 খ্রিস্টাব্দে মুঘল সম্রাট হুমায়ুন গুজরাট সুলতানাত জয় করে চাম্পানের অধিকার করে ফেলেন। তবে এরপরে প্রশাসনিক ও সামরিক কারণে রাজধানী আবার আহমেদাবাদে স্থানান্তরিত করা হয়। ফলে চাম্পানের তার রাজনৈতিক গুরুত্ব হারায় এবং ধীরে ধীরে পরিত্যক্ত হতে থাকে। এর ঐতিহাসিক গুরুত্ব, বিশেষ করে এর স্থাপত্যের বিরল মিশ্রণের জন্য ইউনেস্কো এই স্থানকে 2004 সালে হেরিটেজ সাইট বলে ডিক্লেয়ার করেন। আর এর উল্টো দিকেই কবুতরখানা। এখানে সব পিলগ্রিমসরা বসে আছে। পাওয়াগড় ছেড়ে চলে যাচ্ছি জাম্বুগোড়া ওয়াইল্ড লাইফ স্যাংচুরি দেখতে। খুব সুন্দর ড্রাইভ এই স্যাংচুরির মধ্যে দিয়ে। এই দেখছি জাম্বুগোড়া। এই জাম্বুগোড়া ওয়াইল্ড লাইফ স্যাংচুরি। আমরা এখন লাঞ্চ করব এই জাম্বুগোড়া স্যাংচুরির একটা রিসর্টে। এই রিসর্টটাতে আমরা ঢুকবো। খাওয়া আমাদের হলো না, কারণ কি ওরা জানালো সকাল সকাল এখানে অর্ডার দিতে হয়, তাই উপায় নেই। বাইরের থেকেই আমরা ফের রওনা হলাম আহমেদাবাদের দিকে। তবে খিদেতে পেট চুইচুই করছে। আমরা ডিসাইড করলাম হাইওয়ে ধাবাতেই আমরা খেয়ে নেব। এখন প্রায় 4:30 বাজে। যাই হোক, দুর্দান্ত গুজরাটি খাবার খেলাম এই হাইওয়ে ধাবাতে। একটু ডিলেড লাঞ্চ হলো।
ফিরে চললাম আহমেদাবাদ। ঠিক হলো ডিনার করেই বাড়ি ফিরবো। তো রাস্তায় একটা কর্পোরেট ফুড চেন দোকানে দাঁড়ালাম, নাম গ্যালপস ফুড কমপ্লেক্স প্লাজা। সেখানেই খাবো। প্রচুর ডিফারেন্ট ফুড আউটলেটস। এখানে খেয়ে রাত্রে ফিরে গেলাম আহমেদাবাদ। পৌঁছালাম প্রায় 10:30। After seeing my videos, please do like, share and comment, and please do not forget to subscribe my channel.